প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ওকে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমার নাম অভিজিৎ পাসওয়ান। আমার বাড়ি মালদা জেলার ইংরেজবাজার শহরে। আর আমি আমার স্কুলের পড়াশোনা মালদা জেলা থেকেই, এবং তারপরে আমি 2007 সালে রায়গঞ্জ পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ পাশ করে 2009 সাল থেকে WBSRDA, যেটা PNRD দপ্তরের আন্ডারে একটা সংস্থা, সেটার অন্তর্গত জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে আমি বর্তমানে কাজ করছি। আচ্ছা, তাহলে কতদিন রয়েছে? প্রায় 14 বছরের কাছাকাছি আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এই PMGSY এর মধ্যে। আচ্ছা, তো এখানে তোমার মোটামুটি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি থাকে? ইকুইভ্যালেন্ট টু পার্মানেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, যেরকম সাইট এক্সিকিউশন, সাইটের সুপারভিশন, এমবি, বিল, এস্টিমেট, টেন্ডার, মানে সমস্ত কিছু, এভরিথিং। আচ্ছা, তো তুমি চয়েস কি কি দেখেছো? আমার ফার্স্ট চয়েস PWD, সেকেন্ড চয়েস ইরিগেশন, এবং থার্ড চয়েস PHE। কেন PNRD তে কাজ করো, ফার্স্ট চয়েস PWD? হ্যাঁ, না, অ্যাকচুয়ালি আমার ওই রকম মানে যে কোনো ডিপার্টমেন্টেই আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য। সেই রকম এটা শুধু একটা চয়েস সিট মাত্র, চয়েসের বেসিসে। সিট যেখানে যেরকম ছিল সেটার বেসিসে এটা ফিল আপ করা হয়েছে। আদারওয়াইজ আমি যেই তো ডিপার্টমেন্টেই পাই না পিডাব্লিউডি কেন তে সেখানে আমি সিট বেশি নিজস্ব ছিল নাকি ইরিগেশনের সিট বেশি ছিল? সমসাময়িক পাশাপাশি। তো তো সেই রকম ভাবে এটা চয়েস সিট মাত্র, এটার আলাদা কোনো প্রায়োরিটি নেই, জাস্ট এটা চয়েস সিটের জন্যই ফিল আপ তো করা। বাট তুমি তো বাকি যে পিএনআরডি তে ডিপার্টমেন্টেই। যদি পিএনআরডি তে যাও হ্যাঁ, তাহলে তো অনেক বেটার হবে, মানে গভর্নমেন্টের দিক দিয়ে বলছি, অন্য কারোর দিক দিয়ে নয়। হ্যাঁ, মানে আমার কোনো অসুবিধা নেই, মানে যদি PNRD পাই PNRD পাবো। আর যদি আহ, মানে এটা চয়েস সিটের ওপরে, জাস্ট কোন মানে চয়েস সিট একটা দিতে হয় তাই। এরকম আলাদা কোনো প্রেফারেন্স নেই যে পেতেই হবে বা ওখানেই যেতে চাই, এরকম ব্যাপার না। কিন্তু আমি কিন্তু দীর্ঘজীবন কাজ করে আসছি, সুতরাং কিন্তু চয়েস সিট যে তো দপ্তরেই পাবো। কিন্তু চয়েস সিট তো সেই জন্যই বানানো হয়েছে যে যেখানে তুমি ডিনাই করতে পারো না যে তোমার চয়েস নেই। হ্যাঁ, মানে একটা পছন্দের বিষয় থাকে যে PWD মানে একটা মানে কি বলবো, PWD একটা বড় ডিপার্টমেন্ট, অনেক রকমের কাজকর্ম হয়। সেদিক থেকে দেখতে গেলে একটা অনেক রকম কাজ করার আমি স্কোপ পাবো। আমি তো এখন এখানে শুধু রোডের কাজ করছি। PWD তে গেলে রোডের পাশাপাশি বিল্ডিং আছে বা আরো অন্যান্য যদি কোনো আম, কাজ আমি করতে পারি, যেটা আমার পিএনআরডি তে ওয়ার্কিং লাইফে বিল্ডিং এর নতুন কাজ একটা হয় না? হয়। কিন্তু আমরা WBSRDA সেলের আন্ডারে সেই কাজের মধ্যে মানে আমরা করতে পারি না, মানে আমরা ওই কাজের জন্য আচ্ছা, তো নিযুক্ত নয় তোমরা আমরা। টেন্ডারিং এর কাজ আহ, দেখো? হ্যাঁ, জুনিয়র দেখি। ইঞ্জিনিয়ারকে কিন্তু টেন্ডারিং, এস্টিমেশন এসব দেখতে হয়। হ্যাঁ, দেখি, নিশ্চয়ই দেখি, কেন দেখবো না। আচ্ছা, কত রকম এস্টিমেশন করা যায় বলো তো? এস্টিমেশন স্যার, আমরা যেটা করি সেটা হলো মানে এস্টিমেট কত রকম করা যায়, এস্টিমেটটা একটা আইটেম রেট অনুযায়ী এস্টিমেট করছি আমরা, যেটা শিডিউল ধরে তোমরা কি করছি, করছো আমি PWD শিডিউল জানতে হোক চাইছি না, বা আমি জানতে চাইছি কত হুম রকম হুম করা যায়। এস্টিমেট এস্টিমেটে আইটেম রেট এস্টিমেট একটা করা যায় স্যার। আচ্ছা, আইটেম আর রেট এস্টিমেট। আইটেম রেট এস্টিমেট হ্যাঁ, হয়, তাই তো? আচ্ছা। আইটেম রেট কন্ট্যাক্ট হয়, অ্যাকচুয়ালি আইটেম রেট কন্ট্যাক্ট হয়। আমি যেহেতু রেটটা ধরে করতে চাইছি বলে আমি বললাম, বাকি আমার নামটা এখন মনে পড়ছে না সেই মুহূর্তে। এইটা। আচ্ছা, আইটেম রেট এস্টিমেট ছাড়া আর? রিভাইসড এস্টিমেট হয়, সাপ্লিমেন্টারি এস্টিমেট হয়, এগুলো তো আছেই। আচ্ছা, আমরা সাপ্লিমেন্টারি এস্টিমেট কোথায় করি? সাপ্লিমেন্টারি এস্টিমেট আমরা যখন করব, মানে আমি যখন কোনো কাজ করতে যাচ্ছি, আমার বিওকিউবের মধ্যে যদি সেই আইটেমটা যদি না থাকে, মানে কাজ করতে গিয়ে আমি মনে করছি যে এই আইটেমটা আমার প্রয়োজন কিন্তু আইটেমটা আমার শিডিউলের মধ্যে নেই, তখন সেই আইটেমটাকে ইনকর্পোরেট করার জন্য আমরা সাপ্লিমেন্টারি এস্টিমেটটা কনসিডার করি। আচ্ছা, বুঝলাম। তো একটা উদাহরণ দিয়ে বলো তো কিরকম, যে বিওকিউর ভিতরে নেই কোনো একটা এরকম উদাহরণ, কাজ করতে যেয়ে পেয়েছো কিরকম একটা বলো।
তো কাজ করতে গিয়ে আমি একটা সাইটে গেলাম, আমি সাইটে গিয়ে একটা, মনে করেন একটা কালভার্ট, আমি আমার বিউকিউ এর মধ্যে একটা কালভার্ট ধরা আছে, সেখানে হয়তো হিউম পাইপ কালভার্ট ধরা আছে, সেখানে আমি কাজ করতে গিয়ে দেখলাম যে ওইখানে হিউম পাইপটা স্টেবল হবে না, সেখানে আমার স্ল্যাব কালভার্ট লাগবে। তো আমার কংক্রিট আইটেমটা আমি পাচ্ছি, কিন্তু আমার রেনফোর্সমেন্ট আইটেমটা আমি পাচ্ছি না ওখানে। তখন আমি রেনফোর্সমেন্টের জন্য সেখানে আমি প্রপোজ করে সাপ্লিমেন্টারি এস্টিমেট আমি সেটা প্রপোজ করব। তার মানে এইরকম ভাবে তার হতে পারে। মানে কোন এস্টিমেটটাতে ভুল ছিল? না, ভুল ছিল না, এটা হয়তো মানে যেই মুহূর্তের করা সেই মুহূর্তে তখন ওটা মনে হয়েছিল, পরে হেভি রেনফলের জন্য সাইটের হয়তো কন্ডিশন চেঞ্জ হয়েছে, তখন অন্য প্রপোজ করতে হয়েছে। তখন আচ্ছা, সেই মানে আচ্ছা। অ্যাট দ্য টাইম অফ ওয়ার্কে যেটা আমার সুইটেবল মনে হবে। আচ্ছা, বুক ভ্যালু বলতে আমরা কি বুঝি? বুক ভ্যালু বলতে আমরা বুঝি কোনো মানে কোনো প্রপার্টির আহ, আহ, এক মিনিট, কোনো প্রপার্টির যখন একটা সার্টেন টাইমের পরে মানে ডেপ্রিসিয়েশন হচ্ছে, সেই ডেপ্রিসিয়েশনের পরে সেই না ডিসমেন্টেল করে সেটার যে ভ্যালুটা হচ্ছে সেটাকে আমরা বুক ভ্যালু বলছি। ডিসমেন্টাল না করে পরে সেটাকে আমরা বলছি বুক ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, যে কোনো প্রপার্টির মানে যদি একটা মেশিন থাকে তার বুক ভ্যালু হবে না? হ্যাঁ, মেশিন তো ওটাও তো আচ্ছা, মানে মেশিন মেশিন, প্রপার্টি? মেশিন হতে পারে, বিল্ডিং। না, না, মেশিন কি প্রপার্টি নয় প্রপার্টি? মানে, প্রপার্টি নাই মানে মেশিন, মেশিন এক ধরনের মানে কোনো স্ট্রাকচার হলো বা কোনো মেশিনারিজ হলো মানে সেটার আচ্ছা, বলো তো স্ক্র্যাপ সেটার স্ক্র্যাপ বেসিসেই বলতে ভ্যালু চাইছি। কখন নেগেটিভ হয়? স্ক্র্যাপ ভ্যালু যখন তখন নেগেটিভ হবে যখন আমি মানে জিনিসটা স্ক্র্যাপিং করছি, এবং স্ক্র্যাপিং করার পরে আমার যেই মেটেরিয়াল ওখান থেকে আমি পেলাম স্ক্র্যাপ করার পরে সেইটা যদি আমার সেই ভাঙার খরচা সেটার চেয়ে কম হয়ে গেল, মানে আমি ভাঙতে যত টাকা কোন খরচ করলাম আমি স্ট্রাকচারের তার ক্ষেত্রে তুলনায় পাবো কম আমরা পেলাম। এটা? কোন স্ট্রাকচারের ক্ষেত্রে পাবো আমরা এটা? এটা বিল্ডিং স্ট্রাকচারের ক্ষেত্রে পাবো আমরা। বিল্ডিং এ আমরা মানে রেনফোর্সমেন্ট থাকে, রেনফোর্সমেন্টটাকে যদি আমরা ইউটিলাইজ করতে চাই তখন সেটা ভেঙে বের করব, কিন্তু আচ্ছা, ভাঙার খরচাটা অনেক বেশি হয় আরসিএ বলতে সেক্ষেত্রে। আমরা কি বুঝি? আরসিএ? আর সি এ, না আর সি এ তো জানা নেই স্যার, মনে করছে না। আচ্ছা, ধরো একটা জিএসবি আছে। একটা জিএসবি হুম, আছে। হুম, হুম, সেখানে হুম, জিএসবিটাকে আমি 2 মাস ধরে ফেলে রেখেছি। তারপরে তোমাকে আমি হুম, পাঠালাম যে এই জিএসবির উপরে ফার্দার এখানে কোর্স করতে হবে। তো তুমি কি কি চেকিং হুম। করবে সেখানে? জিএসবিটার উপরে প্রথমে দেখবো আমি জিএসবিটা মানে কম্প্যাক্টেড আছে নাকি লুজ হয়ে গেছে সেখানে। যদি কম্প্যাকশন না থাকে তাহলে আবার ওয়াটারিং করে সেটাকে রোলিং করে দিয়ে আমাকে লেভেলিংটা করতে হবে সেখানে। যদি আন্ডুলেশন হয়ে থাকে কোনো জায়গায়, মানে অ্যালাইনমেন্টের বাইরে চলে গিয়ে থাকে, মানে ওগুলো শুকিয়ে গেলে তো বেরিয়ে যায় রাস্তা থেকে, তখন ওগুলো প্রপারলি সেইটা মেনটেন করে, অ্যালাইনমেন্ট মেনটেন করে সেটার মানে অ্যাকচুয়ালি যা করার কথা সেইটা আছে নাকি সেটা দেখবো। যদি কম্প্যাকশন না থাকে আমি কম্প্যাকশন আনবো, সেটা কম্প্যাকশন ছাড়া কম্প্যাকশন আর চেক করবো সেটা। কম্প্যাকশন ছাড়া আর কি হ্যাঁ, দেখবো? কম্প্যাকশন ছাড়া গ্রেডিংটা দেখবো, যে আমি যেই গ্রেডিং এর মধ্যে আমার ছিল মেটেরিয়ালটা সেই গ্রেডিংটা আছে না নষ্ট হয়ে গেছে, সেই গ্রেডিংটা চেক করবো আমি সেখানে। আর যদি কিছু না দেখবো থাকে না আমি প্রপার গ্রেডিং মেনটেন করবো। গ্রেডিং ছাড়া? হ্যাঁ, কম্প্যাকশন দেখবো, গ্রেডিং দেখবো, আহ, উম, মানে মেইনলি তো এই দুটোই দেখার আছে। আচ্ছা, তুমি আর আমাকে বলো তো থিকনেসটা যে দেখবো, থিকনেসটা দেখবো, থিকনেসটা প্রপারলি আছে নাকি সেখানে, যেই থিকনেসটা আমার রিকোয়ার ছিল সেই থিকনেসটা আমার আছে নাকি, এটাই মেন আসল দেখার। আচ্ছা, আচ্ছা, আমাকে বলো ডিবিএম আর বিএম এর ভিতর পার্থক্য কি? ডিবিএম বিএম এর মধ্যে পার্থক্য হচ্ছে স্যার, দুটো মেটেরিয়াল সাইজের একটু ডিফারেন্স আছে। ডিবিএম এর ক্ষেত্রে আমরা একটু আহ, মানে ডিবিএম এর ক্ষেত্রে আমরা 37.5 mm আমরা ইউজ করি, সেখানে বিএম এর ক্ষেত্রে আমরা 40 mm মতন মেটেরিয়াল ইউজ করি, প্লাস বিটুমিন কন্টেন্টের একটু এটা ডিফারেন্স আছে। এটা কুসের বিএম হিসাবে বলছো, বিএম এর মর্তের হিসাবে বলছো না মর্ডের হিসাবে মর্তের বলছো? মর্তের 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 হিসাবে বলছি, একদম মর্তের হিসাবে। আচ্ছা। মর্থের হিসাবে বলছি। মর্থে আপনার হচ্ছে বিএম এর ক্ষেত্রে যেখানে আমার আম, মানে 3.5 থেকে 4%-এর আমার ধরা থাকে বিটুমিন কন্টেন্ট, সেখানে ডিবিএম এর ক্ষেত্রে আমার মানে 4 থেকে 4.5% আমার বিটুমিন কন্টেন্ট আসবে। আর এআইভি ভ্যালুর কিছু পার্থক্য থাকবে। বিএম এর ক্ষেত্রে যেরকম হচ্ছে আমার 35 থাকবে আমার এআইভি ভ্যালু, 35-এর মানে ইয়ে হবে না, বেশি হবে না।
সেখানে আমার ডিবিএম এর ক্ষেত্রে এইআইভি ভ্যালুটা আমার 30, তার বেশি হবে না। এটা তো শিওর যে 30 কিছু আর 35 ছিল? 30, 26 আচ্ছা, পয়েন্ট ধরো 27 ফিলার মেটেরিয়াল মতন ছিল। রয়েছে, ফিলার মেটেরিয়াল, হ্যাঁ, ফিলার হ্যাঁ, মেটেরিয়ালের ক্ষেত্রে হ্যাঁ। পিআই কত হয়? ফিলার মেটেরিয়াল যদি 425 মাইক্রন দিয়ে আমি সিভিং করি, তারপরে যেটা আমার আসবে সেটার যদি আমি প্লাস্টিসিটি ইন্ডেক্স বের করি, তাহলে সেটা আমার 6-এর, মানে নট লেস দ্যান 6, মানে মর্থ কি 6-এর। বলছে? মর্থ কি বলছে? মর্থ মোট তো তাই বলছে। মর্থ 6 বলছে বিএম এর বা ডিবিএম এর ক্ষেত্রে। ডিবিএম এর আমার ক্ষেত্রে তো কত তাই বলছে? জানা হয়েছে স্যার। না, মর্থ ডিবিএম এর ক্ষেত্রে সেটা কোন আমি বলতে মর্থের পারবো না কোন স্যার, সেকশনে রয়েছে? মর্থের কোন সেকশনে ফিলার মেটেরিয়ালের রয়েছে? ডিবিএম এ? ডিবিএম না কোথায় রয়েছে? স্যার, ফিলার মেটেরিয়াল নেই, যাওয়ার দরকার নেই। অর্থের স্যার 400, 500 ক্লস 500 আই থিঙ্ক। 500 একটু ডিফাইন করো, আরো বেটার করে বলো। মানে সেটা মানে সেটা মনে আসছে না স্যার, থাকলে বলতাম। আচ্ছা আচ্ছা, 500 আছে। অ্যাবসোলিউট অ্যাবসোলিউট ভিসকোসিটি বলতে কি বোঝো? অ্যাবসলিউট ভিসকোসিটি হচ্ছে স্যার, আমরা বিটুমিনের ভিসকোসিটি গ্রেড টেস্ট করি এই অ্যাবসলিউট ভিসকোসিটি টেস্টের মাধ্যমে। সেখানে স্যার অ্যাবসলিউট ভিসকোসিটিতে আমরা বিটুমিনটাকে 30 মিলিগ্রাম, যেটা প্রেসার থাকে, সেই প্রেসারের মধ্যে আমরা মানে সেই চাপে বিটুমিনটাকে আমরা দেখি যে সেটা কতটা তুমি মানে আমাকে সেই ক্যানন ম্যানিং তুমি আমাকে কিউবের মধ্যে থাকে। তুমি আমাকে থিওরিটিক্যালি বোঝাও, প্র্যাকটিক্যালি যেও না, থিওরিটিক্যালি বোঝাও। আচ্ছা। নর্মাল ভিসকোসিটি আর অ্যাবসোলিউট ভিসকোসিটির ভিতর পার্থক্যটা কোথায়? উম, না স্যার, এটা মানে আইডিয়াটা নেই এটা। আচ্ছা, নাকি নর্মাল ভিসকোসিটিটাই অ্যাবসোলিউট ভিসকোসিটি? না, এটা দেখতে হবে স্যার, মানে এটা এরকম বলতে পারবো না, এটা আরেকটু দেখতে হবে তাহলে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদিকে তো মোটামুটি পিডাব্লিউডি তো অনেক ঘাটাঘাটি হলো। ইরিগেশনেও তুমি যাবে, তাই তো? সেকেন্ড চয়েস ইরিগেশন রেখেছো। হ্যাঁ, সেকেন্ড চয়েস এডুকেশন। আচ্ছা, তুমি আমাকে বলো, আহ, একটা ক্রস ড্রেনেজ ওয়ার্ক আমি করব, তো হুম, নিচে ড্রেনেজ আছে আর উপরে আমি ক্যানেল বানাবো, হুম। তো এই স্ট্রাকচারটাকে কি বলবো? ক্যানেল ওভার দ্য ড্রেন স্যার, তাহলে অ্যাকুইডাক্ট হবে। মানে অ্যাকুইডাক্ট হবে? নিচে ড্রেন আছে, উপরে ক্যানেল। হ্যাঁ, সাইফন অ্যাকুইডাক্ট হবে হবে, না? ক্যানেল ওভার দ্য ড্রেন। সাইফন হবে না? না, সাইফন তো উল্টো হবে, যদি ক্যানেলের ওপর দিয়ে যায় আমার ড্রেনটা, তখন সাইফন হবে সেক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা জায়গাতেই আমরা হয়তো লেভেল ক্রসিং করতে পারতাম, তো সেটাকে হুম। কিছু কিছু ক্ষেত্রে আমরা এড়িয়ে যাই, কেন বলো তো? একটা তো স্যার মানে একটা স্ট্রাকচার তৈরি করতে গেলে কিছু কস্ট এফেক্টিভ ব্যাপার থাকে, সেইটা তো এক নম্বর কারণ হচ্ছে। তারপরে হচ্ছে মানে ওয়াটার কন্টামিনেট হওয়ার একটা চান্স থাকে লেভেল ক্রসিং এ, মানে বেশি করতে গেলে পরে জল মিশে যাওয়ার তো। প্রাথমিক আচ্ছা, হেড ধারণা আমার রেগুলেটর এইটাই আর মনে হয়। ক্রস রেগুলেটরের ভিতর পার্থক্য কি? হেড রেগুলেটর স্যার ক্যানেলে ইউজ করি আমরা, যে ক্যানেলের জলটাকে মেন রিভার থেকে যখন আমরা ক্যানেলের মধ্যে প্রবাহ করব, তখন সেই হেড রেগুলেটরের মাধ্যমে আমরা সেটাকে কন্ট্রোল করব। এটা ক্যানেল হেড রেগুলেটর। আর ক্রস রেগুলেটরটা স্যার মানে ঠিক বলতে পারছি না, মানে মনে আসছে না ঠিক। আচ্ছা, আবার তুমি বলেছো 3 নম্বরে মনে হয় পিএইচই বলেছো, তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, 3 নম্বরে পেয়েছি। একদম বেছে বেছে লাগিয়েছো পুরো। যাই হোক, ঠিক আছে। না, এটাই নর্মালি সবাই দিচ্ছে। সেটাই তো বলছি, একদম বেছে বেছে লাগিয়েছো। ঠিক আছে, তুমি আমাকে পিএইচিতে বলো যে আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার, তাতে নাইট্রেটের পরিমাণ কত থাকবে অ্যালাওয়েবল? ড্রিঙ্কিং ওয়াটারে নাইট্রেটের পরিমাণ, আচ্ছা দেখে বলতে হবে স্যার, মানে মনে আসছে। আর নাইট্রাইট? দেখতে হবে স্যার, মানে তো তুমি ভ্যালুগুলো সাইটে মানে কাজ করবে, তোমাকে তো পিএইচিতে, ধরো আমি পিএইচি তোমাকে পাইয়ে দিলাম, বললাম যে ঠিক আছে, তুমি 14 বছর ধরে কাজ করছো, এলিজিবল একজন
মানে দেখলেই হয়তো তোমাকে চাকরিতে নিয়ে নেবে এরকম একজন লোকজন, তাকে পিএইচিতে আমি হ্যাঁ। দিলাম, তুমি এবারে যেয়ে পরে বলো সব জমি ঠিক আছে এখন জলটাকে পাস করে দাও, আমি যেয়ে পরে দেখে বলছি, তাহলে কি না করে না হবে? না, মানে নিশ্চয় সেটা নিশ্চয়ই প্যারামিটার আছে, আমাকে তো মানে আমি যেহেতু কাজ করি বলে আমার মনে আছে, সেটাও কাজ করতে করতে মনে হয়ে যাবে। তো আমাকে দেখতে হবে, মানে এমনি একটা র্যান্ডম বলে দিলে সেটা ভুল হয়ে যাবে, ভালো হবে না সেটা। আচ্ছা, তো আমাকে দেখে নিয়েই বলতে হবে। ডগ লেগ স্টেয়ার দেখেছো? ডগ লেগ স্টেয়ার, হ্যাঁ, ডগ লেগসটা এই দেখেছি। এই স্টেয়ারের পিচ কত থাকে বলো তো? এটা স্যার 22 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে থাকে স্যার, এটা মানে পিচটা। তাই? যদি 40 ডিগ্রি বেশি হ্যাঁ, হয়ে যায়? বেশি হলে স্যার মানে আপনার রাইসটা যেটা সেটা স্টিফ হয়ে যাবে, আরো বেশি উঠতে কষ্ট হবে, কমফোর্টেবল থাকবে না, এইটাই প্রবলেম হবে একটা। আচ্ছা ধরো তোমাকে সাইটে সুবিধার হবে না পাঠালাম, আমি জিনিসটা। সাইটে পাঠালাম একটা হুম। বিল্ডিং এ, তোমার বিল্ডিং হুম। এও কাজ করতে ইচ্ছে করছে, ধরো আমি তোমাকে সাইটে হুম। পাঠালাম, ধরো কোনো একটা জায়গাতে কলমে হ্যাকিং হচ্ছে, হ্যাকিং, তো 1 ফিট হুম। স্কোয়ার এরিয়া তোমাকে দিলাম, 1 ফিট স্কোয়ার এরিয়া, কতগুলো হ্যাকিং হুম। দেখবে তুমি ওখানে আছে, হলে অ্যালাউ করবে কতগুলো হ্যাকিং থাকলে? বিল্ডিংটা স্যার মানে হ্যাকিং জিনিসটা জানা নেই স্যার আমার বিল্ডিং। আচ্ছা, মানে বিল্ডিং সম্পর্কে একদমই আইডিয়া নেই, 14 বছর কাজ করছো তুমি, না, কি আছে বলছো? আছে, মানে মানে হ্যাকিং আইডিয়াটা নেই, মানে হ্যাকিং, হ্যাকিং তো হ্যাকিংটা সব কি জায়গায় বলতে লাগবে, চাইছেন বলতে পারছি না। প্লাস্টারের সময় হ্যাকিং লাগবে, কোনো জায়গায় ব্রিকওয়ার্ক করতে গেলে হ্যাকিং লাগবে। আচ্ছা তুমি একটা কথা বলো, আচ্ছা, জেনারেলি, হ্যাকিং যেটা মানে আমরা ইয়ে করছি প্লাস্টারিং এর আগে, যেটা আমরা চিপিং করছি, সেই এরে জিনিসটাকে, সেটা তো আমি জানি না, সেটা আমি তোমাকে এখন বলতে পারবো না, সেটাকে, যাই হোক। আচ্ছা না সেটাকে হ্যাকিং বলে তুমি অ্যাকচুয়ালি, আমাকে এখন মনে আরেকটা পড়লো। অ্যান্সার করো, সেটা হচ্ছে যে ধরো একটা স্ল্যাব রয়েছে, তোমাকে আমি পাঠালাম যে হ্যাঁ। স্ল্যাবের একটা ড্রয়িং দিলাম, দিয়ে তোমাকে আমি বললাম যে এই ড্রয়িংটা এসেছে, তো হুম। এতে মাইল স্টিল ইউজ হবে, তো সেখানে হুম। তুমি একটা স্ল্যাবের ক্রস সেকশনে ম্যাক্সিমাম কত হুম। পার্সেন্ট স্টিল আছে সেটা চেক করবে। স্ল্যাবের ক্রস সেকশনে স্যার 1%, না, স্ল্যাবে, 1 মিনিট, ম্যাক্সিমাম কত পার্সেন্ট আছে? হুম, মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কত? 4%-এর ওপরে নেব না। স্ল্যাবে ম্যাক্সিমাম চার 4%-এর পার্সেন্ট ওপরে নেব না। স্ল্যাবে 4%? না 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 স্যার, স্ল্যাব ভুল হয়ে গেছে। 1% স্যার, স্ল্যাবে 1%। তোমার বাড়ি স্ল্যাবে কোথায় ওয়ান বললে জানো? পার্সেন্ট মালদা? মালদা, মালদা, হ্যাঁ, মালদা ইংলিশ বাজার। আচ্ছা, তো মালদা বিখ্যাত কেন পশ্চিমবঙ্গে? মালদা অনেক কারণের জন্যই বিখ্যাত স্যার। মালদাতে মানে মানে প্রথমত আমাদের ভারতবর্ষের জাতীয় ফল যেটা আম, সেটার মানে উৎপন্নতে মালদা প্রথম এবং প্রধান শহর। মালদার ফজলি জগৎ বিখ্যাত। তারপরেও আরো রয়েছে, যেরকম মালদার আপনার আম জাম। তারপরে স্থাপত্য যদি বলি, মালদা একটা মানে ঐতিহাসিক শহর। সেখানে আদিনা পান্ডুয়া, মানে মুঘল মুঘল আমলের শাসনকালেরও পরবর্তীকালের অনেক স্থাপত্য নিদর্শন রয়েছে, যেরকম ফিরোজ মিনার, তারপরে আদিনা মসজিদ, আহ, দখল দরওয়াজা বা ফৌজদারি দরওয়াজা, এগুলো রয়েছে। এগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভিউ থেকে দেখতে গেলে আমরা এগুলো একটা উত্তম নিদর্শন পাই আহ, স্থাপত্যের। তারপরে আচ্ছা, মালদাতে মালদাতে আরো বিখ্যাত, মালদাতে প্রধান নদী কি বলো তো? মালদাতে মহানন্দা নদী স্যার প্রধান। মালদার মহানন্দা বয়ে গেছে মালদার উপর দিয়ে। আর এখানে কি ইরিগেশনের দরকার হয় না দরকার হয় না? হ্যাঁ স্যার, ইরিগেশনের দরকার হয়। মাটি কিরকম মালদাতে এখানে? অনেক, এখানে স্যার মানে দহ দহ বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, নামের মধ্যেই রয়েছে কাদা ধরনের মাটি, যেটা মানে জলা জলা জমিতে জলা মাটি, যেটা সেটাই বলতে গেলে মানে ক্লে লুম যেটা বলছি আমরা মালদার মানে টেকনিক্যাল টাইম পয়েন্ট অফ ভিউ থেকে, তো চাষ ক্লে টাস লুম তো ভালো টাইপের হয় যেটা নাকি সয়েল, এখানে? সেটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, চাষাবাদ খুব ভালো হয় স্যার মালদাতে। ঠিক আছে, চাষাবাদ ভালো হয়। ঠিক আছে, তোমার ইন্টারভিউ এখানেই ক্লোজ করা যায়, এখানেই ক্লোজ করা যায়। থ্যাংক ইউ স্যার। বলো কি বুঝলে ইন্টারভিউ দিয়ে? ওকে, সব ওকে?
না, ওকে বলতে একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে, সময়ের অভাবে হচ্ছে না। একটু মানে জানা জিনিসগুলোও আমি বলতে পারলাম না কতগুলো আছে, হুম। এগুলো আমার নেগেটিভ পয়েন্ট তৈরি করলো। হুম। বাকি কোশ্চেন ইজি ছিল, অ্যাপ্রোচও আমার ঠিকঠাকই ছিল বলে মনে হচ্ছে। হুম। বাকি আপনি বলবেন। হুম। বাকি জিনিসগুলোকে আরেকটু সড়গড় করতে হবে যাতে ইনস্ট্যান্ট মানে বলতে পারি সেটা, দেখো, এটাই মনে হয়। দেখো, তোমার 14 বছরের এক্সপিরিয়েন্স তোমাকে খুব স্বাভাবিকভাবেই তোমার এক্সপিরিয়েন্স থেকেই প্রশ্ন করবে, এর বাইরে কোনো প্রশ্ন করবে না। এটা মানে খুবই কমন একটা ব্যাপার। এবারে আমি জানি না তোমার রিটেনের নাম্বার কত আছে, হতে পারে হয়তো 170 এরকম কাছাকাছি নাম্বার আছে। না না, অত নেই, অত নেই, না নেই নেই। না, আমি জানতে চাইছি না, আমার এখানে আমি ডিসক্লোজ করারও নেই। বাট আমার প্রশ্ন হচ্ছে, যদি 170 থাকে, তাহলে তোমার কাছে এটা অনেক ইজি ব্যাপার যে তুমি সেই জায়গাটা পেয়ে যাবে। 40 মার্কস ক্যারি করা তোমার ক্ষেত্রে কোনো বড় ব্যাপার নয়, কারণ তুমি টেকনিক্যালি সাউন্ড, আর তোমার এক্সপিরিয়েন্সও রয়েছে। তোমার যা এক্সপিরিয়েন্স তাতে তুমি 15 নাম্বার এক্সট্রা গেস মার্কস তোমার ক্যারি করে যাবে, 15 মার্কস। তো সেটা অনেক ভালো একটা ব্যাপার। বাট আমি অভিজিৎ কয়েকটা কথা বলবো, আমি জানি না এটা তোমার তুমি নিজে কোনোদিন ফিল করেছো কিনা। সেটা হচ্ছে, প্রথম হুম। কথা হচ্ছে, তুমি অনেক জায়গাতে অনেকগুলো অ্যান্সার করার আগে 1 মিনিট এরকম একটা কথা বলছো। হ্যাঁ হ্যাঁ। তো এই যে এক হুম। মিনিট এটাকে আমি তোমাকে অ্যালাউ করেছি? না, এটা মানে এটা ঠিক হচ্ছে না, এটা চেঞ্জ করতে হবে। ঠিক হচ্ছে না নয়, তুমি আমার কাছে কোনো 1 মিনিট চাইছো, সেটা তো তুমি চাইবে। তুমি আমাকে ওখানে অর্ডার করতে ইয়েস। পারো না যে 1 মিনিট ওয়েট করুন আমি বলছি। এটা কিন্তু নয়। ইয়েস। এটা কিন্তু ওইখানে যেয়ে পরে তোমার অ্যাপ্রোচে কোনো একটা জায়গাতে হলেও, আমি জানি না তোমার এবারে প্যানেল কি পড়বে। ভালো প্যানেল পড়লো, কারণ এখন তো নতুন প্যানেল আবার অ্যাড হবে। তো তারা হয়তো, হুম হুম। অনেকে হয়তো কম এজের রইলো, আমি কিছু এটাতে মনে করলাম না। বাট যখন ওখানে একজন বুড়ো থুড়থুড়ে লোক বসে থাকবে না ভাই, আর তুমি বলবে 1 মিনিট, হুম হুম হ্যাঁ, হুম হুম। হ্যাঁ, তখন তারা বলবে ঠিক আছে তুমি 2 মিনিট নাও, বাইরে একটু ওয়েট করে এসো। বাড়ি যাও। হ্যাঁ, বাইরে একটু বাড়ি ওয়েট যাও। করে এসো, আমি দেখছি। হ্যাঁ, তো এই বুঝতে জিনিসটা পারছি, একদম এটা করবে এটা না। একটু শুধরাতে হবে, শুধরাতে হবে, হ্যাঁ। হ্যাঁ, তোমার ইয়েস। যদি মনে হচ্ছে যে না তোমার একটু সময় লাগবে, তুমি এরকম বলো যে স্যার একটু আমাকে সময় দিন, আমি ভেবে বলছি। এটা হুম হয়তো হুম। তোমাকে ওই 1 মিনিটের থেকে হয়তো একটু বেশি কথা বলতে হলো। বাট আই থিঙ্ক মনে হয় অ্যাপ্রোচটা অনেক বেটার হবে। তুমি ভালো হলো। ইয়েস তুমি ইয়েস। ওখানে অর্ডার করতে পারো ইয়েস না ইয়েস। যে স্যার 1 মিনিট দাঁড়ান, আমি না না, মানে অ্যান্সারটা আমি করছি। অর্ডারও করিনি, মানে আমি জাস্ট ওই মানে রিকোয়েস্টেরই 1 মিনিট, মানে পুরো কথাটা না বলে জাস্ট 1 মিনিটই বলেছি, না, মানে 1 মিনিট প্লিজ গিভ মি এ টাইম অফ 1 মিনিট। না, ইউ শুড হ্যাভ টু বি এইটা পোলাইট বলতে হবে। দেয়ার, ওখানে তোমাকে পোলাইট হতে ইয়েস হবে। ইয়েস ওখানে যদি ইয়েস। তুমি পোলাইট না হও, তুমি ওনাদের কাছ থেকে চাকরি চাইতে যাচ্ছ। দেখো, এটা একদম মানে ক্লিয়ার কথা। তো প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। তুমি ওখানে যেয়ে পরে ওনাদেরকে যদি বলো 1 মিনিট, হ্যাঁ, এবারে 1 মিনিট রিকোয়েস্ট না না, করছো এটা না ভালো হলো না, বলছো, এটা ঠিক। এবারে হবে না, ঠিক। সবসময় হবে না। তুমি হয়তো অন্য মানে এমন প্যানেল রইলো যারা হয়তো একটু ফ্রেন্ডলি প্যানেল রইলো, বা একটু কম বয়স্ক না না, এটা রইলো, তো তারা হয়তো এই জিনিসটাকে গায়ে নেবে না। বাট যদি, ভাই, সত্যি কথা বলছি, যদি বুড়ো লোক পড়ে যায় তোমার না না, প্যানেলে, কারেক্ট কারেক্ট কারেক্ট, মানে এটা কথাতেই মানে এটাই কি বলবো, মানে কথার ফ্লুয়েন্টেই চলে এসছে, বাট এটা ঠিক না ইন্টারভিউতে যে আপনি, মানে এটা খুব ভালো হলো যে আমি আপনার কাছে ইন্টারভিউটা দিলাম বলে আমি জিনিসটা ধরতে পারলাম, এই জিনিসটা মোটেই অ্যাকসেপ্টেবল না, অ্যাটলিস্ট মানে ইন ফ্রন্ট অফ ইন্টারভিউ বোর্ড, এবং আই মাস্ট হ্যাভ টু কারেক্ট দিস, এবং এটা একদম, চেক করতেই হবে একদম, আমাকে, একদম। এটা না, চেক তুমি করতেই হবে, প্রশ্ন, এটা মানে তুমি ওখানে বলো না, তুমি ওখানে বলো যে স্যার আমি কি একটু সময় নিচ্ছি, বা একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, তো কেউ ওখানে তোমাকে মানা করবে না, কেউ বলবে না যে তুমি আহ, সময় নিও না। বাট তুমি ওখানে ডিক্টেট করো না। আরেকটা কথা যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে যে আহ, তুমি এই কথাটা বলতে পারো না যে তুমি একটা চয়েস সিট ভরেছো, সেখানে আমার ইচ্ছে মতো আমি যা খুশি ভরে দিয়েছি, আমি যেখানে চাই সেখানে যেতে পারি। তাহলে তোমার ওই কথাটা চয়েস সিট থাকতো না। তাহলে ওই পেপারটাকে একটা অপমান হয়ে যাচ্ছে। তুমি একটু ভেবে দেখো যে ওই পেপারটা তাহলে তোমাকে কেন না। দিয়েছে। তুমি এটা বলতে পারো, দেখো আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি, তুমি নিতেও পারো নাও নিতে পারো, ইটস ইওর ম্যাটার, ইটস এ ওপেন সাজেশন। যে ওকে ওকে। তুমি এই রকম কথা ওখানে বলো না যে আমি আমার মনে হয়েছে যেটাই ভ্যাকেন্সি বেশি, বা আমার যেটা মনে হয়েছে আমি দিয়ে দিয়েছি, এরকম না। তুমি এরকম অ্যাপ্রোচ করতে পারো যে স্যার আমি ইচ অফ দ্য ডিপার্টমেন্টে যে কাজ করার মতো ক্যাপাবিলিটিস রাখি,
বাট আমার মনে হয় যে এগুলো হচ্ছে মাদার ডিপার্টমেন্ট, যেখানে গেলে আমি আমাকে আরো বেশি এক্সপ্লোর করতে পারবো। হ্যাঁ অ্যাকচুয়ালি। পোলাইট হওয়ার চেষ্টা করো, ডোন্ট ট্রাই টু বি হার্স। হ্যাঁ, আমি ইয়েস মানছি তোমার ইয়েস। 14 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, ইউ ক্যান না গো না, এটা অ্যান্ড ম্যাটার না। স্যুট এনিওয়ান। হ্যাঁ, তোমার কাছে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে যেখানে তুমি অনেককে দাবিয়ে দিতে পারো, বাট ওখানে চলবে না। না না, চলবে না, একদমই চলবে না ওইখানে। এটা মানে আপনার বলার কিছু নেই, এটা সত্যি কথাই, বাস্তব কথা। বাট আমি মানে আদার্স, মানে আমার পয়েন্ট অফ ভিউ ছিল বলার যে মানে আমি চয়েস সেটাই, সিট ঠিক আছে, তুমি বাট আমার ভিডিওটা কাছে তো দেখে কোনো নেবে, আমার ডিপার্টমেন্ট তো ছোট নয় আমার কাছে। আমার সব ওয়ার্ডিংটাও ডিপার্টমেন্টই সেটাই। সমান বরাবর। তুমি যে কথাটা হ্যাঁ বললে আমি সে কথাটাই বললাম, কিন্তু আমার ওয়ার্ডিংটা তোমার ওয়ার্ডিংটা তুমি একটু চেক করবে। তুমি তো ভিডিওটা পাবে, দেখতে পাবে। তুমি একবার ওই হ্যাঁ হ্যাঁ, প্রথমটা নিশ্চয়ই। দেখবে, আর একবার একদম লাস্টে তোমার আমি যেটা বললাম সেটা দেখবে। দেখবে আশা করি দুটো ঠিক। কাছাকাছি অ্যান্সার, বাট ইউ শুড হুম হ্যাভ হুম টু বি হুম। পোলাইট দেয়ার। তো ওই দুটো ইয়েস। জায়গা দেখো, তোমাকে টেকনিক্যালি কারেক্ট করার কোনো জায়গা আমার কাছে নেই। ইউ আর যথেষ্ট টেকনিক্যালি তো অবশ্যই সাউন্ড হবে, 14 বছর ধরে প্র্যাকটিক্যালি কাজ করছো মানে তোমার মানে ওটা তোমারই ফিল্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখতে গেলে তুমি ওই জায়গাটাকে 14 বছর ধরে কাজ করে আসছো, তো আমার মনে হয় না তোমার টেকনিক্যালি তুমি কোনো জায়গাতে ওখানে আটকাবে। আর তোমার যে অ্যাপ্রোচ রয়েছে তাতেও তুমি কিছু প্রশ্নের ভুল অ্যান্সার দিলেও সেগুলো তোমার বেরিয়ে যাবে। বাট আমি বলবো তোমার শুধু একটা জায়গাতে কাজ করো, তোমাকে টেকনিক্যালি কোনো কাজ করার দরকার নেই। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তুমি একটু একটু ভাই পোলাইট হও। মানে আমি জানি না তোমার খারাপ লাগতে পারে, বাট না না না, আই থিঙ্ক ঠিক বলেছেন একদম। অ্যাপ্রোচটা এমন করো না যেটা তোমায় মানে অনেক সময় হয় না যে আমারই নিজের, বিপদ হয়ে যাবে। হ্যাঁ, নিজেই নিজের ইয়েস। বিপদ ডেকে আনছো আর কি। দেখো তুমি 2-5টা মার্কস এক্সট্রা ক্যারি করবে, সেটা তোমার কাছে মেটার করতে পারে, কারণ যা হিউজ কম্পিটিশন চলছে মার্কেটে। হুম, একটা ছেলেকে 60-70 নাম্বার পেতে গেলে তাকে অনেক জায়গাতে মানে খেয়াল রেখে চলতে হবে আর কি। ঠিক আছে, ওকে। মানে আমার আমার অনেক বড় উপকার হলো আজকে এই জিনিসগুলো, মানে প্র্যাকটিক্যালি আপনার তো আমি মানে সিন্স বিগিনিং, মানে ইন্টারভিউ ওয়ান থেকে আমি দেখে আসছি আপনার ভিডিওগুলো এবং সমস্ত জিনিসগুলোই আপনার আমি মানে কোশ্চেন গুলোও ফলো করি এবং সমস্ত জিনিসগুলোও আমি চেষ্টা করি যেগুলো সাজেশন দেন। বাট মানে আমার তরফ থেকেও আমি এটা চাইছিলাম যে আমার ক্ষেত্রেও জিনিসগুলো যেন কি হচ্ছে না হচ্ছে এটাও যেন আমি পাই। হুম তো হুম। আজকে একটা ওয়েল অ্যান্ড গুড সাজেশন পেলাম এবং আমি নিশ্চয়ই এটার উপরে কাজ করব। আহ, এবং মানে লটস অফ থ্যাংক ইউ, মানে আর দেখো, এটা যারা বলার জন্য মানে। যারা 5%ও আমার চ্যানেল থেকে হেল্প পাচ্ছে, আমিও তাদের কাছে থ্যাঙ্কফুল। এবং এই টোটাল জিনিসটা করার কারণটাই এটা, যাতে অনেকে আছে, দেখো আমি জানি না তোমার ফিনান্সিয়াল কন্ডিশন কি বা অন্যদের কি, অনেকে আছে যারা 1,500 3,000 টাকা নিয়ে পরে অনেকে এসব ইন্টারভিউ কন্ডাক্ট করাচ্ছে, কাজ করছে। হুম, হ্যাঁ, এবারে অনেকে আছে যারা এই টাকাটা অ্যাফোর্ড করতে পারছে না। তো তাদের কাছে ওই, দেখো আমার মনে হয় 75 না 77টা মনে হয় ভিডিও ছেড়েছি, 77টা ভিডিও আই থিঙ্ক তাকে 10% থেকে 15% হলেও তাকে কারেক্ট করবে, সেটুকুই হুম, দরকার। এবারে অনেকে আছে যারা জিনিসটাকে নিচ্ছে, অনেক আছে নিচ্ছে না। সেটা তো ওপেন ফোরাম, তোমার কাছে ভালো জিনিস তুমি নেবে না হুম, খারাপ হুম, নেবে হুম। সেটা তো তোমার কাছে না। বাকি আর কি, না, তোমার যদি আর দুটো হেল্প হয় জিনিস। তাতেই যথেষ্ট। হ্যাঁ, দুটো জিনিস মানে নেক্সট কি আবার ইন্টারভিউ দেওয়ার কোনো সুযোগ পাবো আপনার কাছে? সেটা আমি তোমাকে অফলাইন জানিয়ে দেবো। আর কিছু? আর কিছু বলতে আর একটা জিনিস বলার ছিল, ভুলে গেছি, এই যে সেম কোশ্চেনের মতন। ঠিক আছে, যাক ঠিক আছে, পরে বলবো না হয় মনে ঠিক আছে, পড়লে। ওকে ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে। থ্যাংক ইউ।